নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। বাঙালি মানে খাওয়া দাওয়া, আড্ডা, সাহিত্য চর্চা, সিনেমা, কবিতা, প্রেম নিবেদন। আর এই সমস্ত জিনিস যদি একটি ছাদের তলা হয় তাহলে কেমন হয় বলুন তো? শুধু হয় না, অনেকগুলো বছর ধরে একটি ছাদের তলা এই সমস্ত জিনিসগুলো হয়ে আসছে। কোথায় আবার? আমাদের কলেজ স্ট্রিটের কফি হাউসে। যে কফি হাউসের সাথে বাঙালিদের একটা ইমোশন জড়িয়ে আছে, যাই বাঙালিরা এখনো নতুন বইয়ের গন্ধ নিতে ভীষণ পছন্দ করে। কিন্তু এই বই পড়ার ইতিহাস কি আপনারা জানেন? আর কি করে বা এই কলেজ স্ট্রিটের কফি হাউস সৃষ্টি হয়েছিল সেটা কি জানেন? আজকের পডকাস্ট থেকে আমরা জানবো কলেজ স্ট্রিটের ইতিহাস এবং এই কফি হাউসের ইতিহাস। এই কফি হাউসের সঙ্গে স্বামী বিবেকানন্দেরই বা কি সম্পর্ক, কবি নজরুলের কি সম্পর্ক, আর রবীন্দ্রনাথেরই বা কি সম্পর্ক। আজকের পডকাস্ট থেকে আমরা এই সমস্ত কিছু জানবো। তাই আজকের পডকাস্ট কিন্তু একদম মিস করবেন না। আজকের পডকাস্ট থেকে আপনারা অনেক নতুন নতুন তথ্য এবং কলকাতার অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা প্রথমবার যারা আমার চ্যানেল দেখছেন, আজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলুন জানি আজকে কফি হাউসের ইতিহাস এবং এই কলেজ স্ট্রিটের ইতিহাস। এই কফি হাউসের আয়তন ৯,৯৪৭ বর্গ ফুট। টোটাল ৮৪খানি টেবিল রয়েছে এই কফি হাউসে। প্রায় ৭০ জন কর্মী এই কফি হাউসে কাজ করে। এই কফি হাউসের আলো অনেকবার নিভেছে, অনেকবার জ্বলেছে, কিন্তু শেষমেশ রাজ্য সরকার ১৯৯৭-তে ২৬,২৭,৩৩৪ টাকায় বাড়িটি কিনে নেয় মল্লিকদের কাছ থেকে। কর্মী সমবায় মাসিক ভাড়ায় চুক্তিবদ্ধ হয় রাজ্য সরকারের সঙ্গে। বেঁচে যায় ৯,৯৪৭ বর্গফুট আয়তনের এই কফি হাউস। যদিও এর মধ্যেই বন্ধ হয়েছে বিহারের ভাগলপুর, কহেলগাঁও, ঝাড়খণ্ডের চন্দ্রপুরা, পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ, ফারাক্কা, হলদিয়ার কফি হাউসগুলির শাখা। বাঙালিরা তো চা প্রিয় মানুষ, চা খেতে প্রচন্ড পছন্দ করে। তাহলে এই কফি এলো কোথা থেকে? বাঙালিরা আবার কবে থেকে কফি পছন্দ শুরু করলো? কিংবা এই কফি হাউসে বা হলো কি করে? তাহলে চলুন জানি কফি এলো কিভাবে এবং এই কফি হাউস হলো কিভাবে। বর্তমান কফি হাউস তৎকালীন অ্যালবার্ট হল সূচনা থেকেই ছিল শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজ চর্চার কেন্দ্রবিন্দু। ১৮৮৩ সাল ২৮শে ডিসেম্বর ভারত সভার উদ্যোগে ৩ দিন ব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই অ্যালবার্ট হলে। সভাপতিত্ব করেন স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। কংগ্রেস প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রদূত বলা যায় এই সম্মেলনটিকে। এই অ্যালবার্ট হল প্রধানত সাহিত্য, সংস্কৃতি বিষয়ক আলোচনা ও বক্তৃতা, গ্রন্থাগার ও পাঠাগার, সঙ্গীত ও আনন্দ অনুষ্ঠান এবং জনকল্যাণকর সভা অনুষ্ঠান, এই ৪টি উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয় এই অ্যালবার্ট হল। অ্যালবার্ট ছিলেন বিশেষ রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। মহারানী ভিক্টোরিয়ার সুদীর্ঘ শাসনকালে ভিত তিনিই প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ভিক্টোরিয়ার সফলতা ও গৌরবের নেপথ্যে ছিল তাঁরই অবদান। লন্ডনের হাইড পার্কে ১৮৫১-তে তিনি একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী আয়োজন করেন। এই প্রদর্শনীতে লাভ হয় ১.৫ লক্ষ পাউন্ড। সেই টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছিল। ইংল্যান্ডের জনগণের কাছে কিন্তু তাঁর জীবদ্দশায় বিদেশি বলে সন্দেহ করেছেন। প্রকৃত মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতি তিনি কোনোদিনই পাননি। ১৮৬১ খ্রিস্টাব্দে ১৪ই ডিসেম্বর মাত্র ৪২ বছর বয়সে অ্যালবার্টের মৃত্যু হয়। জীবিতকালে অ্যালবার্ট তার প্রাপ্য সম্মান ও মর্যাদা না পেলেও মৃত্যুর পরেই সমস্ত ইংল্যান্ড শোকমগ্ন হয়ে পড়ে। তার স্মৃতি রক্ষা এবং সম্মান প্রদর্শনের জন্য দেখা যায় অভূতপূর্ব তৎপরতা। তার নামে সর্বত্র নানা স্মৃতিসৌধ, হল, মিউজিয়াম গড়ে ওঠে। কিং উইদাউট ক্রাউন অ্যালবার্টের স্মৃতিরক্ষায় বিভিন্ন বিশিষ্ট প্রতিষ্ঠান ও ভবনের নাম পাল্টে তার নামাঙ্কিত হয়। এই উদ্যোগে সামিল হয় ব্রিটিশ কলকাতাও। কেশবচন্দ্র সেনের উদ্যোগে ১৮৭৬ সালে ২৮শে এপ্রিল তৈরি হয় অ্যালবার্ট হল। এটি বর্তমানের কলেজ স্ট্রিট কফি হাউস। কেশবচন্দ্র সেন সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান সমস্ত ক্ষেত্রেই অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। প্রিন্স অ্যালবার্ট সম্পূর্ণ নাম ফ্রান্সিস অ্যালবার্ট অগাস্টাস চার্লস অ্যামুয়েল। ১৮১৯ খ্রিস্টাব্দে জার্মানিতেই তার জন্ম। আরব থেকে ১৬০০ খ্রিস্টাব্দতে ভারতের চন্দ্রগিরি পাহাড়ে এসে পৌঁছায় কফি বীজ। কফি এই ভারত আগমনের ভাগীরথী ছিলেন বাবা বুদন নামে এক সাহেব, অর্থাৎ বাবা বুদন।
এদেশে কফি চাষের সেটি ছিল সূচনা পূর্ব। ইউরোপীয় দেশগুলিতে কফি হাউস প্রথম তৈরি এবং জনপ্রিয় হলেও কফির প্রথম উৎপাদন শুরু হয় এশিয়া মহাদেশে। আবিসানিয়া বা ইথিওপিয়ার ফাঁকা অঞ্চলে প্রথম কফি গাছ জন্মায়। আরবে এই কফি অ্যারাবিকা ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আরবে প্রথম অবস্থায় কালো রঙের একটি তরলটি পান করে মানুষ সারাদিন এবং কি মধ্যরাত পর্যন্ত তরতাজা থাকতেন। মনও থাকতো প্রবল চাঙ্গা। প্রচুর কথাবার্তা, হইচই করা, এমনকি ঝগড়া মারামারি করেও তারা ক্লান্ত হতেন না। ক্রমে ইরান, তুরস্ক হয়ে ১৬শ শতাব্দীতে ইউরোপে এই পানীয়ের ব্যবহার শুরু হয়। ১৬৩২-এ লন্ডনে প্রথম কফির দোকান খোলা হয়। মধ্য আমেরিকা, ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ, দ্বীপপুঞ্জ ও ভারতে প্রচুর পরিমাণে কফি চাষ হয়। কফি গাছ বীজ থেকে জন্মায়। এক একটি গাছের আয়ু প্রায় ৫০ বছর। গাছগুলিতে সাদা ও সুগন্ধি ফুল ফোটে। ফুলের পাপড়ি ঝরে গিয়ে তৈরি হয় ফল। ৭-৮ মাস ফলগুলি পাকে। পাকা এই কফি ফল তুলেই রোদ্রে শুকিয়ে নেওয়া হয়। এর বীজগুলি থেকেই তৈরি হয় কফি। বিশ্বের প্রথম নথিভুক্ত ঐতিহাসিক কফি হাউস কাভাহান ১৫৫৫-তে কনস্টান্টিনোপল অর্থাৎ যেটি এখন ইস্তাম্বুলে স্থাপিত হয়। প্রকৃতপক্ষে সপ্তদশ ও অষ্টাদশ শতক থেকেই সৃজনশীল মানুষরা প্রায় সমাবেত হতেন কফি হাউসগুলিতে। লেখক, কবি, শিল্পী, সম্পাদকদের আলোচনা, বিতর্ক ও সৃজনশীলতায় জমজমাট হয়ে উঠত কফি হাউস। বিভিন্ন রাজনৈতিক দল কফি হাউসকেই নির্বাচন করতেন জমায়েত ক্ষেত্র হিসেবে। কফি হাউসকে কেন্দ্র করেই জমে উঠত খবরের আদান প্রদান, সংবাদপত্র পাঠ, দাবা খেলা, সঙ্গীত চর্চা প্রভৃতি। এই সকল ক্যাফেতে মদ্যপানের ব্যবস্থা না থাকায় সুস্থ ও স্বাভাবিক পরিবেশে জ্ঞান চর্চার আদর্শ স্থান হয়ে উঠেছিল। সালটা ১৮০০ খ্রিস্টাব্দ। সেই সময় কলেজ স্ট্রিটের চেহারাটাই ছিল একদম অন্যরকম। খানা খন্দ আর জলাজমিতে ভর্তি একটি জায়গা। ১৮২৬ সাল থেকে ১৮৫৭ সালের মধ্যে এই কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মাদ্রাসা। সেই সময় কলকাতা হিন্দু কলেজের কাছে একটি পাঠ্যপুস্তক বিক্রির সময় প্রথম দোকান খোলা হয়েছিল। কলেজ স্ট্রিট বইপাড়ার জন্ম সেখান থেকেই। কলেজ স্ট্রিট বইপাড়ার নামের সঙ্গে যে নামটি জড়িয়ে আছে তিনি হলেন গুরুদাস চট্টোপাধ্যায়, নদিয়ার দাসপুরের বাসিন্দা। কলিকাতায় এসেছিলেন কিশোর বয়সে। সবে তৈরি হয়েছে বউবাজারে হিন্দু হোস্টেলটি। সেখানেই একটা কাজ জোগাড় করে নেন তিনি। মাস মাইনে কম হলেও খুব অল্প দিনের মধ্যেই কর্তৃপক্ষের নজরে পড়ে যান তিনি। কর্তৃপক্ষের বাজার সরকার হলেন তিনি। হোস্টেল কাজ করতে করতে ইতিমধ্যেই তার বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে বন্ধুত্ব হয়। তিনি ছিলেন পরিশ্রমী মানুষ। অসম্ভব ধৈর্য ছিল তার। মূলধন ছিল না তো কি হয়েছে, মাস মাইনে থেকেই বাঁচিয়ে আস্তে আস্তে তিনি কিছু ডাক্তারের বই কিনে বন্ধুদেরকে হোস্টেলের ঘরে জড়ো করতে থাকেন। ছাত্ররা তো মহা খুশি। বন্ধুরা তার কাছ থেকে বই কিনতে থাকে। তাতে তার উৎসাহ বেড়ে যায় দ্বিগুণ। আরও বেশি করে বই সংগ্রহ করে জড়ো করে রাখলেন বন্ধুদের ঘরে। ডাক্তারি বই ছাড়াও আরও কিছু দুষ্প্রাপ্য বই জোগাড় করতে তিনি শুরু করলেন। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে। একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, বেঙ্গল মেডিকেল লাইব্রেরির বোর্ড। সবাই দেখছে আসতে যেতে। সেটাই ছিল কলেজ পাড়ার প্রথম বইয়ের দোকান। নতুন বইয়ের দোকানের মতো পুরনো বইয়ের রমরমা ব্যবসা ছিল কলেজ স্কোয়ার নর্থ এবং কলেজ স্ট্রিটে। হিন্দু ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর কলেজ স্ট্রিটের রাজপথে ছালা বা চট বিছিয়ে ইংরেজি পুরনো বইয়ের ব্যবসা আরম্ভ হয়। তখনও সে শহরের রাস্তায় ফুটপাত তৈরি হয়নি, তাই রাজপথের একধারে এইসব বই বিক্রি হতো। অর্থাৎ কিনা রাজপথের একধারে ওই ছালা বা চট বিছিয়ে বইগুলি কেনা বেচা শুরু হলো। এই ব্যবসা সাধারণত মুসলমানদের একচেটিয়া ছিল। এখানে অনেক মূল্যবান ও দুষ্প্রাপ্য পুস্তকও পাওয়া যেত। এইসব পুরনো বইয়ের পাঠক ছিলেন প্রধানত সেকালের হিন্দু ও সংস্কৃত কলেজের অধ্যাপক ও ছাত্রবৃন্দ। মেডিকেল কলেজ, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হওয়াতে পুরনো বইয়ের ক্রেতা ও পাঠকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তারা ঘন্টার পর ঘন্টা পথের ওপর দাঁড়িয়ে পছন্দ মতো পুস্তকের পাতা উল্টিয়ে রসাস্বাদন করতেন। পছন্দ হলে উচিত মূল্য কিনে নিতেন। সে সময় কলেজ স্কোয়ার অঞ্চলে ইউসুফের পুরনো বইয়ের দোকান নামেও ছিল ভীষণভাবে বিখ্যাত। মির্জাপুর স্ট্রিট ও
কলেজ স্কোয়ারের মুখে ছিল সেকালের বিখ্যাত শরবতের দোকান প্যারাগন। প্যারাগনের শরবত এত নামডাক ছিল যে দূর দূর থেকে শরবত খেতে লোকে আসতো। কলেজ স্কোয়ারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই দোকানটিও বিস্মৃতির অন্তরালেও চলে গেছে। আজকের এই ডিজিটাল যুগে অবাল বৃদ্ধ বনিতা সকলের হাতেই মোবাইল, কিন্তু বাঙালিরা আজও বই কিনতে ভালোবাসে এবং বই পড়তে ভালোবাসে। তাই কলেজ স্ট্রিট বইয়ে চলেছে তার পুরনো ঐতিহ্য। যদিও সংখ্যাটা এখন একটু কমে গেছে মানুষের ভিড়ে, কিন্তু তবুও আমরা কলেজ স্ট্রিটে গিয়ে এখনো বই কিনতে পছন্দ করি। কিন্তু 1900 খ্রিস্টাব্দ নাগাদ সাহেবদের দুটি বিখ্যাত পুস্তকের দোকান, একটি থ্যাকারসপিক, অন্যটি ডব্লিউ নিউম্যান, এরা ছিল বিদেশি ইংরেজি বইয়ের সবচেয়ে বড় আমদানিকারক। কিন্তু বুক কোম্পানি নামক একটি বিখ্যাত বইয়ের দোকান নিজেদের অধ্যাবসায় ও ব্যবসার দক্ষতা থাকায় থ্যাকারসপিকের মতো প্রতিষ্ঠানকে পুস্তক আমদানি রপ্তানির ব্যবসায় পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করে। সেকালের শহর কলিকাতায় লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় খ্যাতনামা অধ্যাপকবৃন্দ সকলেই আসতেন বুক কোম্পানিতে তাঁদের পছন্দ মতো বইয়ের খোঁজে। এই দোকানের পিছনেই ছিল একটি ছোট ঘর, সেই ঘরেই বসতো আড্ডার আসর। সেকালের সাহিত্যিক, কবি, দার্শনিক সমবেত হতেন এই আড্ডার আসরে। পরবর্তীকালে দেখাশোনার অভাবে একটি নামী প্রতিষ্ঠান উঠে গেল, কিন্তু তারা দিয়ে গেছে আমাদেরকে এই কলেজ স্ট্রিট বা বইপাড়া, যে বইপাড়া আমাদের সসম্মানে ঐতিহ্য বহন করে আজও চলেছে। এবং এই বইপাড়া থেকেই যে বইমেলা আমাদের সৃষ্টি হয়, অর্থাৎ বইমেলার সৃষ্টি হয় 1976 সালে প্রথম অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনের উল্টো দিকের মাঠে। দ্বিতীয় বইমেলাটি অনুষ্ঠিত হয় পার্ক স্ট্রিটের মোড়ের কাছে মাঠে। উল্লেখ্য, প্রথমবার শুরু হয়েছিল মাত্র 30টি স্টল নিয়ে। আর এই বইমেলাতেই আসে পৃথিবীর সমস্ত বড় বড় প্রকাশন সংস্থা, এবং এই বইমেলাতে দর্শন করতে আসে পৃথিবীর অন্য সমস্ত দেশ থেকেও। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির এবং স্বামী বিবেকানন্দ স্মৃতি মন্দির তৈরির জন্য 1927 5ই মার্চ অ্যালবার্ট হলে একটি বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। স্বামী অভেদানন্দর নেতৃত্বে আয়োজিত এই সভায় শ্রী রামকৃষ্ণের মন্দির নির্মাণের প্রাথমিক ভিত্তি প্রস্তর গৃহীত হয়। অ্যালবার্ট হলে অ্যানি বেসান্ত, মহাত্মা গান্ধী, বিপিনচন্দ্র পাল, সরোজিনী নাইডু, অমৃতলাল বসু, প্রফুল্লচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নজরুল ইসলাম, সূর্য সেন, বিভিন্ন সময় মানুষ এখানে এসেছেন। নজরুলকে এখানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের উপস্থিতিতে নজরুল গান পরিবেশন করেছিলেন। রবীন্দ্রনাথ এখানে বিভিন্ন সময় তাঁর শান্তিনিকেতন শীর্ষক কয়েকটি প্রবন্ধ পাঠ করেছেন। যদিও খুব রিসেন্টলি কলকাতার বাইরে শ্রীরামপুরে কফি হাউস তাদের একটি ব্রাঞ্চ খুলেছে, যেটিও খুব রমিয়ে চলছে। কিন্তু কলেজ স্ট্রিট, যেটি বিশ্ববিখ্যাত, আমাদের কলকাতার একটি বিশেষ স্থান যেখানে বিশ্ব থেকে অনেক মানুষ আসে, তারা কিন্তু এই কফি হাউস অর্থাৎ এই অ্যালবার্ট হাউসেই যেতে ভীষণভাবে পছন্দ করেন। কারণ অ্যালবার্ট হাউস তার একটা ঐতিহ্য বছরের পর বছর বয়ে নিয়ে চলেছে। তাই আমাদের কলকাতার কফি হাউস একটি আমাদের কাছে অবশ্যই ঐতিহ্য বটে। তাহলে আজকের পডকাস্ট কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রথমবার যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে আসি, টাটা।